এই যে রাষ্ট্রপতির প্রার্থী দেওয়া হলো 11 দলীয় জোট থেকে, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কর্নেল অলি আহমেদ। তার সম্পর্কে কি বলবেন? মানে তাকে কেন আপনারা সবাই যোগ্য প্রার্থী মনে করছেন রাষ্ট্রপতি হিসেবে? আচ্ছা, এটা শুরার সিদ্ধান্ত, যেহেতু আমি শুরার অংশ না। মানে শুধু শুরাও সুতরাং তো না, 11 দলীয় জোটে, মানে 11টা জোটের দলে যারা রাইট, আছেন তারা শুরা সকলে। একটা সিদ্ধান্ত আমিরে জামাতকে দেন, তিনি সেটাকে রিপ্রেজেন্ট করেন দলের মতামত হিসেবে, তারপর জোটের সাথে বসেন, তাই না? তো শুরা কি কি কনসিডার করে ওনাকে সিদ্ধান্ত দিয়েছে এটা আমি বলতে পারবো না, এই জন্য যেহেতু আমি শুরা মেম্বার না। কিন্তু এইটা একটা ব্যাপার যে শুরা যখন সিদ্ধান্ত নেয় আমরা সেটাকে মেনে নিই, মোরলেস। কখনো ঝামেলা হলে আমি লিখিত জানাতে পারি, আপত্তি জানাতে পারি, কখনো সরাসরিও জানাতে পারি, যে যেভাবে কমফোর্টেবল ফিল করে। আমি আমি রাষ্ট্রপতি সম্পর্কে জানতে চাচ্ছি, আমার প্রশ্নটা ছিল যে ওকে, 11 দলীয় জোট ওনাকে কেন যোগ্য প্রার্থী মনে করছেন রাষ্ট্রপতি হিসেবে? এটা হয়তো জোটের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত, ঠিক কি কি কনসিডারেশন তো আমি বলতে পারছি না, যেহেতু আমি সেখানে ছিলাম না। এটা হয়তো আমাদেরকে পরে ব্রিফও করা হবে। এটা শুরা সিদ্ধান্ত নিয়েছে। আপনি শুরা সদস্য না? না না, ওকে, আপনি কিসের সদস্য তাহলে? আমি ইঞ্জিনিয়ার্স ফোরামের সাথে কাজ করেছি, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমাদের যেটা ইঞ্জিনিয়ার্স উইং সেটার সাথে কাজ করেছি। তো কখনো উপযুক্ত সংখ্যক ভোট পাই নাই দেখে শুরা সদস্য হই নাই। আচ্ছা, তারপরেও সংসদ সদস্য হিসেবে আপনাকে নির্বাচন এখানে করা অনেকেই হয়েছে। আছেন যারা কিন্তু শুরা সদস্য না, আচ্ছা, কিন্তু আবার শুরা সদস্যরা অনেকে ওইখানে যান না নাই। না না, হ্যাঁ, এটা কোন, ওইটা একটা। কিভাবে আসলে নির্বাচিত হয়েছেন আপনারা? আচ্ছা, এটা শুরা সদস্যদের একটা ভোটাভুটি হলো যে এমপি হিসেবে কাদেরকে আমরা নিতে পারি সংরক্ষিত আসনের সংখ্যাটা নির্দিষ্ট হওয়ার পরে, এবং এটা এরপর শুরাই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বৈষম্যহীন ছাত্রী হলের জন্য একটা দাবি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্পেশালি, এবং অনেকে এটাকে সমর্থন জানিয়েছেন। রাজু ভাস্কর্যের সামনে ছাত্রীরা দাঁড়িয়েছেন যে কেন আসলে শান্ত হয়, নারীদের জন্যই থাকবে। মানে এমনও ঘটনা আছে যে আহ, অনুমতি নিয়ে বের হতে হতে একজন ছাত্রী মারাই গেছেন হলের মধ্যে। এটাকে কি আপনি সমর্থন করেন, বৈষম্যহীন ছাত্রী হল? মানে তাদের স্বাধীনতা থাকবে, যখন ইচ্ছা তারা ঢুকবে বের হবে। যে বাংলাদেশে আসলে একটা পুরুষের জন্য, একটা ছাত্র, পুরুষ বলবো না আমি, ছাত্র এবং ছাত্রীর জন্য কেন আলাদা হবে একটা প্রতিষ্ঠান? প্রথম কথা হচ্ছে স্বাধীনতা, সব জায়গায় স্বাধীনতার একটা সীমা থাকা দরকার এবং সেটা সংজ্ঞায়িত থাকা দরকার। এখন সেটা ইউনিফর্ম থাকা দরকার কিনা সেটা পরের প্রশ্ন। আগে আমি বলছি যে স্বাধীনতার একটা সংজ্ঞা থাকা দরকার এবং একটা ইনস্টিটিউশন এটাকে নিজের মতন করে সেট করতে পারে, প্রথম কথা। বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, দেখেন, এখানে দুটা অ্যাবনর্মাল লাইফস্টাইল আছে। একটা অ্যাবনর্মাল লাইফস্টাইল হচ্ছে আপনাকে 10টার মধ্যে, 10টাই তো মনে হয়, 10টার মধ্যে ঢুকে, আমার নিজের হলে ছিল যে 10টার মধ্যে ঢুকে যেতে হবে। ঢাকা শহরে তো এটা মোটামুটি একটা নহন, মানে খুব কঠিন একটা ব্যাপার। ঠিক আছে, আমি রেগুলার ঢুকে গেলাম, কিন্তু আমি নিজেও তো টিউশনি করতাম হলে থাকতে। জ্যামে আমি হয়তো 9টায়ও বের হয়েছি শান্তিনগর থেকে, আমার হল পর্যন্ত যেতে ঠিক নাই। এবং এই প্রসেসটা এত বাজে যে প্রভোস্টকে ফোন করেন, হলের মামারা বলে এই গেটে দাঁড়িয়ে, এখন ধরেন বৃষ্টি হচ্ছে, ওই আমাকে বাইরে বসে থাকতে হবে, বসে তারপর প্রভোস্টকে ফোন করতে হবে। প্রভোস্টকে আমি কনভিন্স করলাম। সিস্টেমটা কিন্তু স্মুথ না, ঠিক আছে, আমাকে তারা নিরাপত্তার জন্যই তো এটা দিতে চাচ্ছেন, তাহলে ওখানেই একটা জায়গা থাকুক যারা আমার হয়ে আমার গার্ডিয়ানকে ফোন করে জাস্ট ইনফরমেশনটা ভেরিফাই করবে, তারপর আমাকে ঢুকতে দিবে। একদিকে হচ্ছে মেয়েদের জন্য এই প্রসেস, আর ছেলেদের জন্য কি প্রসেস, অবারিত দ্বার, যে কেউ এসে হলে থাকতে পারছে, সেটা কিন্তু আরেক ধরনের ক্রাইমের জন্ম দেয়। দেখেন, যত অছাত্র, এবং এটা আমাদের ছাত্র রাজনীতির জন্য প্রচণ্ড রকমের একটা হুমকি, যত অছাত্র তারা সব রুম দখল করে আছে। এবং কেউ একজন আছে হলে, তার একজন বাড়ি থেকে আসছে, কোনো একটা কাজিন সে জায়গা দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইদানিং এরকম একটা ঝামেলা হলো, তাই না? তার একজন বাড়ি থেকে আসছে, তার একজন আত্মীয়, এবং তাকে নিয়ে বেশ কিছু কনস্পিরেসি তৈরি করা হলো। এই সুযোগটা এলো। ছেলে হলেই কি সে সব কিছু করতে পারবে? প্রথম কথা, হল ছাত্রদের জন্য, এখানে বহিরাগত আসতে পারবে না। ইভেন কেউ যদি অ্যাটাচড হয়, সে রাত্রে থাকতে হলে তার অনুমতি লাগবে। কখন হল বন্ধ হবে এটার ব্যাপারে স্টুডেন্টদেরকে নিয়ে বসেন, তাদেরকে নিয়ে মতামত নেন এবং একটা বাস্তবায়িত সিদ্ধান্ত নেন। ডিএসডব্লিউ কেন থাকে? অনেক বাবা মায়েরা জানেই না যে তার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেমিস্টারে পয়সা নিচ্ছে, কিন্তু আসলে পড়ালেখা করছে না। আমি তো গার্ডিয়ান হিসেবে সেটাও জানতে চাইতে পারি। কেন আমি ছেলে দেখে কি আমি মনে করবো যে যাক একবার ভর্তি করে দিয়েছি, এটা ওয়ান ওয়ে, আর কিচ্ছু হবে না, শুধু মেয়েটাকেই আমার দেখে রাখতে হবে? বিষয়টা তো সেটা না। আমি এখানে সমতার কথা বলছি না, আমি বলছি মানুষের সুযোগ সুবিধা দেখা উচিত, সুবিধা অসুবিধা দেখা উচিত। দেখে ডিএসডব্লিউ অফিস, আমি জানি না ঢাকা ইউনিভার্সিটিতে ওরা
কি বলে। আমাদের বুয়েটে এই অফিসটার নাম ছিল ডিএসডব্লিউ এবং আমাদের সব কিছুর ঠিকানা ছিল ডিএসডব্লিউ। এনসিপির সাথে জোট করা নিয়ে আসলে আপনি কি ভাবছেন? বিশেষ করে এনসিপিকে যে প্রশ্নটা করা হয় যে জামাত খুবই রক্ষণশীল, কিভাবে আসলে একটা প্রগতিশীল দল হিসেবে মধ্যপন্থার দল হিসেবে আপনারা আবার এখানে গেলেন, এবং এনসিপির জোটে যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি যে অনেক প্রগতিশীল নারী যারা এনসিপির নতুন দিনের রাজনীতিতে বিশ্বাস করে যুক্ত হয়েছিল তারা পদত্যাগ করেছেন। এবং আপনাদের সাথে যারা নারী সদস্য রয়েছেন, আপনারা যে নিয়ম মানেন তারা তো ওইরকম নিয়ম মানেন না। অনেকেই আসলে তার সহযোদ্ধা পুরুষের সঙ্গে রাজপথে থাকেন, বক্তব্য দেন, একসঙ্গে মিছিল করেন। সো এনসিপির রাজনীতি নিয়ে, আপনাদের জোট সঙ্গীকে নিয়ে আপনার কি বলার আছে? রাজনৈতিক জোট মানেই এটা যে আপনার ফিলসফি আমার ফিলসফি একদম আলাদা হতে পারে, কিন্তু আমাদের সামনে একটা কমন টার্গেট আছে। 11 দলীয় জোটের সামনে যে কমন টার্গেট সেটা হচ্ছে জুলাই। আমরা জুলাইয়ের এই চিন্তাটাকে প্রিজার্ভ করতে চাই এবং এই ধারণাটাকে সামনে রেখে মনে করি যে এটাকে বাস্তবায়ন করে দেওয়া আমাদের দায়িত্ব। এই জন্য আমরা একটা জোটে এসেছি। এটা মানে এই না যে আপনি আপনার দলের ফিলসফি ভুলে একদম আমার সাথে অ্যালাইন করে যাবেন, এটা তো হয় না। এটা এর আগে 4 দলীয় জোটেও হয় নাই। বেগম খালেদা জিয়াকে তার অ্যাটায়ার চেঞ্জ করতে হয় নাই তো জামাতের নেতাদের সাথে মিটিংয়ে বসার জন্য, তাই না? অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, আরো অনেক ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, তারাও শরিয়া ভিত্তিক রাষ্ট্র চান, কল্যাণ রাষ্ট্র চান, জামায়াতে ইসলামও সেটা চায়। কিন্তু তারপরেও অনেকেই আপনাদেরকে দেখতে পারেন না, আপনারাও তাদের অনেক আদর্শের সঙ্গে একমত না। আদর্শ যেখানে ওপর থেকে ঠিক করা, মানে শরিয়া আইন, সেটা তো সেটা তো আর মানুষের তৈরি না। সেই জায়গায় কেন এত পার্থক্য হয়? কেউ কেউ মনে করছেন এই জায়গাটায় রাস্তাটা এটা, কেউ কেউ মনে করছেন না রাস্তাটা এটা না আরেকটা। এমনও হতে পারে দুইটাই ঠিক। এবং আপনি যদি পিওরলি গণতন্ত্রের কথাও চিন্তা করেন, গণতন্ত্র তো এটাই যে যার যেটা মত সে সেটাকে ধারণ করতে পারবে এবং সেটার জন্য সে জনমত জোগাড় করতে পারবে। ইসলাম মানেই এইটা না যে একেবারে কনক্রিট ওয়ান সিঙ্গল স্ট্রেইট পাথ হইতে হবে। শেষ প্রশ্ন আপনার জন্য। মানে সংসদ তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সবাই তো সেখানে যেতে পারেন। ওইখানে যারা যেতে পারেন অনেক মানুষের ভয়েস হয়ে তারা যান। আপনি আসলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে কোন প্রতিজ্ঞাটা আপনার মাথায় মনে আছে যে আপনি এই দায়িত্বটা পালন করতে চান? কারণ একটা বড় রেসপন্সিবিলিটি নিয়ে আপনি ওখানে গেছেন। কোন কাজটা করার জন্য আপনি আপনার চেষ্টা করছেন? কোন লক্ষ্যটাকে সামনে রেখে আপনি কাজ করে যাবেন সংসদ সদস্য হিসেবে? শেষের কথাটা আগে বলি। আপনি লক্ষ্যর কথা বলছিলেন না, যে আমার একটা পার্সোনাল টার্গেট হচ্ছে যে আমি এই পুরোটা সময়ের জন্য যতদিনই এখানে থাকি, এটার জন্য যেন আমি আমার মর্যাদা নিয়ে এখানে থাকতে পারি। মর্যাদা বলতে ব্যক্তি বলেন, দল বলেন, এবং আমি অনেককে রিপ্রেজেন্ট করি। আমি একজন প্রফেশনাল, আমি একজন মা, আমি একজন নারী, সব কিছু মিলে এই কোনো জায়গায় যেন আমার মর্যাদাকে বাড়াতে না পারি, কিন্তু কমে না যেন। এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি ডেভেলপমেন্টকে যেভাবে দেখি, এটা ন্যাশনাল ডেভেলপমেন্ট বলেন, লোকাল ডেভেলপমেন্ট বলেন, সেই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করতে চাই। আমি কথা বলছি এটা নিয়ে। আমি শিক্ষক, এডুকেশন নিয়ে আমার অনেক কথা বলার আছে, এডুকেশনাল রিফর্ম নিয়ে অনেক কথা বলার আছে। আমি নারী, সে হিসেবেও আমার অনেক কথা বলার আছে। এবং সর্বোপরি আমি মনে করি আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি তো আসলে আইন প্রণেতা, যদিও আমার একাডেমিক ডিসিপ্লিন একদম আলাদা। আমি চেষ্টা করছি সে জায়গার জন্য যেন নিজেকে ফিট করে তৈরি করা যায়, বোঝা যায় অন্তত যে কি বিষয়ে কথা হচ্ছে বা কোনটা ঠিক হচ্ছে না, এই জায়গাগুলো যেন বোঝা যায়। তো সবকিছু মিলে আমার সবগুলো পরিচয় নিয়েই আমি সেখানে দাঁড়াতে চাই যখন যেটার জন্য সুযোগ পাবো। এটা তো অনেক বেশি সুযোগের উপরেও নির্ভর করে, কারণ এখানে সরকারি দলের মতন আমরা ইচ্ছে করলেই অনেক কথা বলতে পারছি না। হ্যাঁ, এটা বাংলাদেশে প্র্যাকটিস নাই যে ইচ্ছে করে বিরোধী দলকে দিচ্ছে না, তাও না, আছে। জামায়াত ইসলামের নারী উইং কিভাবে তারা কাজ করে, সেখানকার সদস্যরা কিভাবে যুক্ত হন, সেটার জন্য কি কি যোগ্যতা লাগে, কি কি প্রসেস আসলে তাদেরকে গো থ্রু করতে হয়? প্রথম একটা মূলনীতি আমরা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে যে শরিয়ার কিছু নির্দিষ্ট নিয়মের কারণে আমরা প্রোগ্রামগুলো একসাথে করি না। আমাদের প্রথম দফাটা হচ্ছে দাওয়াত। একটা মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাই, এখন এটা বিভিন্ন থ্রুতে হতে পারে। এবং আপনি যোগ্যতার কথা বলছিলেন, এই দাওয়াত কার কাছে নিয়ে যাব, সেখানে একমাত্র যোগ্যতা হচ্ছে আগ্রহ। সে আগ্রহ বোঝেন কিভাবে আপনারা? মনে করেন আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুলে গেছি, একজন মহিলা এসে আমাকে কোনো প্রশ্ন করলেন যে এই ব্যাপারে আপনি কি মনে করেন, তার যদি একটা আস্থা তৈরি হয় যে আমি এটা জানি বা আমি তাকে কিছু একটা শিখাতে পারবো, মানুষ সাধারণত নিজেরাই এই আগ্রহটা প্রকাশ করেন।
মনে করেন আমার কোনো কারণ, আমার একজন আত্মীয় থাকে এক বাসায়, আমি বললাম যে আপনার আশেপাশে কেউ আছে, আপনার বিল্ডিংয়ে কেউ আছে, আমরা কি বসতে পারি? তিনি হয়তো 10 জনকে অ্যাপ্রোচ করলেন, 2 জন আসলেন। সেই যে একটা মানে ক্রাইটেরিয়া, এটা কি আগ্রহ। ধর্মের তালিম দেয়া নাকি Definitely. রাজনীতির তালিম দেয়া? ইসলাম আমাকে যতটুকু শিখায়, আমি এই দুইটাকে তো কখনো আলাদা মনে করি না। অ্যাপ্রোচটা এরকম যে আমি একজন ভালো মুসলিম হতে চাই, প্রসেসে আছি, কেউ বলতে পারবে না যে আমি হয়ে গেছি। আমি হতে চাই, এবং আমার রাজনীতিটা হচ্ছে যে আমি আগে ভালো মুসলিম হব এবং বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলোকে ইসলাম আমাকে যে নিয়ম কানুনগুলো দিয়ে দিয়েছে সেগুলোর আলোকে সমাধানের চেষ্টা করব। কিন্তু ধর্ম তো আসলে একটা ব্যক্তিগত জায়গাতেও থাকে, তাই না? যে আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করব, আমি আমার ধর্মটা পালন করব। জি। ইটস নট অনলি যে সকলকেই ধর্মের আইন প্রয়োগের মাধ্যমে সবাইকে ধর্মের পথে এনে বা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে হবে। Not আপনি necessarily. যেরকম ভাবে আপনার রাজনীতি এবং ধর্মকে এক করছেন, আমি তো চাইতেই পারি যে আমার কাছে ধর্মটা শুধুমাত্র আমার আর আল্লাহর কানেকশনের মাধ্যমেই হবে। সো সেক্ষেত্রে তো আমি তো এক ধর্ম এবং রাজনীতিকে আলাদা করছি, সেক্ষেত্রে আপনারা কি বলছেন? জি, ব্যক্তিগত জায়গা থেকে ধর্ম পালনে তো কোনোই অসুবিধা নাই, কিন্তু কেন তাহলে আমাদেরকে এটাকে একটা মুভমেন্ট বানাতে হলো? প্রশ্নটা যদি এটা হয়, এটার জবাবটা হচ্ছে, দেখেন, যখন একটা দেশের সরকার কিংবা যে আমাকে শাসন করছে সে নৈতিকতার সংজ্ঞা জানে না, সে কিন্তু আমাকে থ্রেট হিসেবে নিবে। দেখেন, আমরা গত কিছু বছরে দেখেছি, এটা এটা এর আগেও ছিল, যেই যখন স্বৈরাচার হয়ে উঠতে চাইছিল তার প্রথম আক্রমণ এসেছে ইসলামের ওপরে। এবং দেখেন, একটা সময় এরকমও চলে আসলো, ওই যে আপনি বলছিলেন না যে আমি আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক থাকবে, সেটা কোত্থেকে তৈরি হবে? আমার পড়তে হবে না? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, সেটাও আমার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? জঙ্গি বই হিসেবে। যেই একটা সমাজে শাসকের মধ্যে নৈতিকতা থাকে না, সেখানে কিন্তু আমি এটা বলে দায় সারতে পারবো না যে আমি শুধু ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, আমি ব্যক্তিগতভাবে খুবই সৎ মানুষ এবং আমার এখানে কাজ শেষ। আল্লাহ এটা কোরআনে সরাসরি বলছেন যে তোমাদের কি হয়েছে, কেন তোমরা বসে আছো, তোমরা সংগ্রাম করছো না? যখন নির্যাতিত মানুষ চিৎকার করে বলছে আমাদের জন্য কাউকে সাহায্যকারী পাঠান, তাই না? এই সাহায্যকারী কিসের সাহায্যকারী? আমি একটা সৈন্যদল গঠন করব না তো, আমাকে তো নৈতিকতার প্রচলন সমাজে তৈরি করতে হবে। এই যে ধর্ম আমাকে যে নৈতিকতাটা শিখিয়েছে সেটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। আর না হলে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে বলবো যে ঠিক আছে এখন আমাকে এত টাকা ঘুষ দেন, তাই না? আমি তো দুইটাকে আলাদা করে ফেলছি, কিন্তু ইসলাম কখনো এইটুকু স্যাটিসফাইড না। তো বছরের পর বছর জামাতে ইসলাম করার পরেও মানুষের নৈতিক স্খলনের যে দৃষ্টান্ত আমরা চারপাশে দেখি, সেটাতে আপনারা কি শঙ্কিত নন, লজ্জিত নন? দেখেন, ব্যক্তি হিসেবে বা দল হিসেবে এখানে শঙ্কিত বা লজ্জিতর কিচ্ছু নাই। আপনি হয়তো আজকে জানছেন, কিন্তু এরকম কেস কি আগে ছিল না? ছিল। দেখেন, এটা মানুষের দল, মানুষের সংগঠন। নো ওয়ান ইজ অ্যাঞ্জেল হিয়ার। সুতরাং মানুষের ভুল হবেই, মানুষ ভুল থেকে আবার উঠে আসবে, যে উঠে আসতে পারবে সে আবার আগের জায়গায় আসবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার মধ্য দিয়ে আমাকে যেতে হবে, এবং আমি যেহেতু মানুষকে নিয়ে কাজ করছি আমাকে এটা মাথায় রাখতেই হচ্ছে। এটা হতেই পারে, এটা অ্যাকসেপ্টেড কিনা সেটা পরের কথা, কিন্তু এটা কি অসম্ভব? না, আমি এক গ্যারান্টি আপনাকে দিব না। এমনকি আমি আমার ব্যাপারেও এই গ্যারান্টি আপনাকে দিতে পারি না যে আমি জীবনে কোনোদিন কোনো ভুল করি নাই, আমি আগামীতেও কোনোদিন কোনো ভুল করবো না, এটা দিতে পারবো না। হ্যাঁ, আল্লাহ এই দরজাটা খোলা রেখেছেন, ভুল করে আল্লাহর কাছে ফেরত আসা যায়। পরের জায়গায় যে আপনারা তালিম দেন, তারপরে কি হয়? আচ্ছা, সেখান থেকে যারা আগ্রহী হন এবং তাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, সে একটা লিখিত কনসেন্ট দেয় যে আমি এর লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত এবং আমি এর সাথে কাজ করতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্যকে পুরো জামাতে ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য জি, সেটাই, জি। আলাদা কিছু নেই না, না, নারীদের না, জন্য? না। জেনে সে এখানে একটা সিগনেচার করে, তারপরে আমরা তাকে বলি যে সে আমাদের কর্মী। এরপর তাকে আরও কিছু কাজ করতে হয়, বেসিক্যালি 5টা কাজ করতে হয়। একটা হচ্ছে আমরা একটা রেজিস্টার মেনটেন করি ডেইলি, কোরআন পড়েছে কিনা, হাদিস পড়েছে কিনা, মানুষের সাথে কথা বলেছে কিনা, কতক্ষণ বলেছি, নামাজ পড়েছে কিনা, এরকম। এইটা করবে, সে একটা পরিমাণ পয়সা একটা ফান্ডে, সেই জায়গার ফান্ডে জমা দিবে। এরকম 5টা কাজ, সামাজিক কাজ করবে, দাওয়াতি কাজ করবে। এই 5টা কাজ করলে তাকে আমরা কর্মী হিসেবে ঘোষণা করি। এরপর এরকম আরেকটু কাজ বাড়ে, আরেকটু পড়াশোনা বাড়ে, আরেকটু হয়তো দায়িত্ব বাড়ে। একটা সময় হয়তো সে ওই যে ফান্ডটা সবাই দিচ্ছে সেটা মেনটেনের একটা দায়িত্ব পেল, কোষাগারের যে দায়িত্বটা, ওই যে ইউনিট, এটা একটা ইউনিট পর্যায়ে বলছি, একদম একদম স্মলেস্ট যেই ইউনিটটা,
অথবা সেই লাইব্রেরি, প্রত্যেকটা ইউনিটের একটা লাইব্রেরি থাকতে হয়, সেই লাইব্রেরিটা রেজিস্ট্রারের দায়িত্ব পেল, যে যে বই নিবে লিখে নিবে, সে আবার এটা জমা নেওয়ার পরে সে একটা সাইন দিবে, এরকম। এটার পরে আস্তে আস্তে আর একটু পড়াশোনা বাড়লো, তার কমিটমেন্টের জায়গাটা পরিষ্কার হলো সে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার স্বভাবে আচরণে সেটা দেখা গেল, এবং এরপরে একটা সিরিজ অফ ইন্টারভিউ হয়। তারপরে সে হয়তো শপথ নেয় যে আমি এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে পুরোপুরি একমত এবং আমি এটার সাথে কাজ করতে চাই। এটা হচ্ছে, মনে করেন, এটাকে আমরা রোকন বলি। এবং রুকনিয়াতের পরে আমাদেরকে যেটা বলা হয় যে এটা হচ্ছে ইমানের একদম প্রাইমারি লোয়েস্ট স্টেপ। এরপরে আরও ডেভেলপমেন্টের জায়গাটা শুরু, এবং এইটাতে পুরুষদের এবং মহিলাদের প্রসেসটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে সংসদে আপনারা একসাথে বসেন একই কক্ষে, এটাও তো একটা প্রোগ্রাম, এটাও একটা সভা Definitely, একসঙ্গে, definitely. সেটাতে আপনাদের সমস্যা হয় না? না না, এটা কিন্তু সমস্যার জন্য না। আচ্ছা, ইসলামের নিয়মটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে কেন আমি চাকরি করেছি, আমাদের এখানে সংসদ সদস্য যারা আছেন একজন ছাড়া প্রত্যেকেই সার্ভিস হোল্ডার ছিলেন, এখন সংসদে কাজ করছেন। তো তারা চাকরি করেন নাই, কর্পোরেটে চাকরি করা মানুষ আছেন, স্কুলে, আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, এর আগে ডিজাইন ফার্মে কাজ করেছি। তো এইটা আসলে কীরকম, হুম। একটা হচ্ছে ফর্মাল রিলেশনশিপ হচ্ছে এমন হবে যে সেইখানে আমি সম্মানজনক একটা সম্পর্ক থাকবে, সেখানে তো নারী পুরুষ পাশাপাশি বসতেও অসুবিধা নাই। হুম। কিন্তু আমাদের প্রোগ্রামগুলোর যে ধরনটা হয়, এবং মহিলাদের সাথে দেখেন সাধারণত বাচ্চা থাকে, তারা হয়তো বাচ্চাটাকে নিয়ে আসছেন, বিকালবেলা কার কাছে বাচ্চা রেখে আসবেন, বাচ্চাকে নিয়ে আসছেন, কখনো কখনো এসে একটু ফ্রি হয়ে বসছেন। এইটা তো আমি যখন কমন প্রোগ্রাম করছি তখন অ্যাকোমোডেট করা যাচ্ছে না। কেন আপনাদের হ্যাঁ। ফর্মাল প্রোগ্রাম হয় না? মানে আসে। যেরকম অফিসে হয় সেরকম হ্যাঁ, হবে না? তখন সেটা হওয়ার তো নারী ক্ষেত্রে পুরুষ একসাথে বসেন না নিশ্চয়ই। না না, সেটাতেও যেটা হয়, রুমটা আলাদা থাকে, হয়তো মাইক্রোফোন থাকলো, অর্থাৎ যেন মহিলারা একটু ফ্রি হয়ে বসতে পারেন। বিষয়টা তাহলে কি হচ্ছে, কাজের জায়গায় আপনারা ফ্রি হয়ে বসতে পারেন না বলছেন? হ্যাঁ, মানে আপনি যখন ফর্মাল জায়গায় আছেন আর বাসায় তো আছেন বা কারো পলিটিক্যাল বাসায় একটা গেছেন, পার্টির এক না? ফর্মাল প্রোগ্রাম হবে না? মানে সবসময় আরামেই কেন বসতে হবে? মানে খালি আরামে বসার জন্য নারী পুরুষ আলাদা করছেন, এই যুক্তিটা একটুখানি আপনার কাছে যেমন সিলি মনে ধরেন হচ্ছে না? জুলাইয়ের একটা প্রোগ্রাম হলো, আপনারা দেখেছেন, আমরা একটা প্রোগ্রাম করেছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সেখানে আমরা ছেলে মেয়ে একসাথে বসাই নাই, আমরা তো বসেছি, সেখানে তো অসুবিধা নাই। কিন্তু এলাকা পর্যায়ে এই কমিউনিকেশনগুলোকে আমরা একটু রেস্ট্রিক্ট করি। ন্যাশনালেও তো করে। কোথায়? আপনাদের নারীদের ন্যাশনাল প্রোগ্রাম আলাদা হয় না? আলাদা হয়, হ্যাঁ, সেটাই হ্যাঁ, বললাম হ্যাঁ। যে শুধুমাত্র এলাকা ভিত্তিক তো না। হ্যাঁ, আবার মাঝে মধ্যে একসাথেও প্রোগ্রাম হচ্ছে, এবং অবশ্যই সেখানে একটা প্রাইভেসির জায়গা থাকে যে কারো যদি বাচ্চাকে একটু টেক কেয়ার করতে হয়, সে যেন ওখানে গিয়ে টেক কেয়ার সেটা করতে তো পারে। সকল জায়গাতেই আমরা চাই যে মারা একটু ব্রেস্ট ফিডিং এর জন্য আলাদা জায়গা থাকুক, এটা তো একটা অধিকার। জি। মার্দি মুমতাজ, আপনার একটা কথা খুবই প্রশংসিত হয়েছে এবং নারী সমাজে আপনার এই স্টেটমেন্টকে সকলে সম্মান জানিয়েছেন যে নারী স্বাধীনতা থাকবে, যে আপনি হিজাব পরেন, আপনার সেই স্বাধীনতা যেমন আছে, আমি হিজাব পরি না, আমি শাড়ি পরি, আমি কপালে টিপ দিই, সেই স্বাধীনতাও আমার যাতে থাকে, সেটা নিয়ে আপনি কথা বলেছেন। এই ধরনের জ্ঞানও কি আসলে আপনাদের কর্মী যারা রয়েছেন তাদেরকে দেয়া হয়? একটা ব্যাপার হচ্ছে, একটা ফিলসফিকে আপনি তার একদম, যারা ইভেন মাত্র ফলোয়ার, হয়তো দুই একজন মানুষকে পছন্দ করে, তাদেরকে দিয়ে একটা ফিলসফিকে জাস্টিফাই করতে পারবেন না, জাজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ফিলসফিকে ফিলসফি দিয়েই বুঝতে হবে। হ্যাঁ, আমি এটা বলি, যেমন ধরেন আজকেও আমি এখানে আসার আগে একজনের লেখা দেখছিলাম, সে বলছে আমার লিস্টে যারা যারা বিএনপি সাপোর্টার আছেন আল্লাহর বাস্তে বের হয়ে যান। আমি গত 17 বছর বিএনপির ওপরে চলা অন্যায়ের কথা বলেছি, কিন্তু এখন তো আমাকে বিএনপি যে ভুলগুলো করছে সেটাও বলতে হবে। সাপোর্টার দিয়ে তো আমি ফিলসফিকে জাজ করতে পারবো না। এরকমই যারা হয়তো একজন আমির জামাতকে পছন্দ করছেন, তার হয়তো মনে একটা ইচ্ছা বা তার একটা মনে স্বপ্ন যে একদিন জামাত যদি এখানে ক্ষমতায় আসে সব মেয়েদেরকে ধরে বোরকা পরায় দিব। দ্যাট ডাজ নট নেসেসারিলি রিপ্রেজেন্ট ইসলামিক ফিলসফি। একটা ইসলামী রাষ্ট্রে কখনোই, মুসলিম হিস্ট্রিতে আপনি যদি 1400 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, কখনোই হোয়াট উইল বি দ্য ড্রেস কোড ফর উইমেন এরকম কোনো আদেশ আসে নাই, এবং এটা আসার কোনো দরকারও নাই। বরং রাষ্ট্রের কাজ হচ্ছে সেফটি এনশিওর করা। রাষ্ট্র চিন্তা করবে যে যেভাবে থাকুক, আমার কাজ হচ্ছে কি সেফটি এনশিওর করা। হ্যাঁ, আমি একটা অবৈধ কাজ হতে দিব না, আমি একটা ব্রথেল চালু রাখবো না, সেটা আলাদা কথা। কিন্তু একটা মেয়ে, সে তার ড্রেস কোড কি হবে সেটার চাইতে আমার কাছে প্রশ্ন হচ্ছে আমি তাকে সেফটি দিতে পারছি কিনা, আমি তার সম্মান দিতে পারছি কিনা। রাষ্ট্র কখনো ওইটা নিয়ে মাথা ঘামানোর কথা না। একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, তাহলে ইসলামী রাষ্ট্র অন্য রাষ্ট্রের থেকে কিভাবে আলাদা? ইসলামী রাষ্ট্র মোটিভেশন দিবে আপনাকে যে
এটা আরেকটু বেটার, কিন্তু কখনো আপনাকে বাধ্য করতে পারবে না, এটা কোথাও নাই। এর পরের ধাপে আসতে যাচ্ছি যে আপনারা আসলে আপনাদের দলে কিভাবে কন্ট্রিবিউট করেন, মানে আপনাদের ভয়েস কিভাবে আসলে ইনক্লুডেড হয়, আদৌ হুম, হুম, হয় হুম, কিনা, হুম, আপনাদের মতামত নেওয়া হয় কিনা কোনো সিদ্ধান্তের আগে। আমি যদি বলি যে সম্প্রতি যে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হয়েছে 11 দলীয় হুম, জোট হুম, থেকে, হুম, সেখানে কি আপনাদের মতামত চাওয়া হয়েছে কিনা, হুম, সেটা হুম। কিভাবে করেন আপনারা? এই সিস্টেমটার নাম হচ্ছে শুরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে, কেন্দ্রে বলেন, মহানগরীতে বলেন, আমি একটু নিচ থেকে যাই, কয়েকটা ইউনিট নিয়ে একটা ওয়ার্ড হয়, তো কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা থানা হয়, ঠিক যেভাবে প্রশাসনিক থানাগুলো তৈরি হয়, এবং বাংলাদেশে যতগুলো প্রশাসনিক থানা এবং ইউনিয়ন আছে, আমাদের ঠিক ততগুলো প্রশাসনিক থানা এবং ইউনিয়ন আছে। কখনো কখনো থানার কলেবর অনেক বেড়ে গেলে বা মানুষ খুব বেড়ে গেলে মেনটেন করতে ঝামেলা হয়, আমরা হয়তো একটা থানাকে ভাগ করে ফেলি, মোহাম্মদপুর পূর্ব, মোহাম্মদপুর পশ্চিম। একটা থানায় নির্দিষ্ট সংখ্যক রুকন যদি থাকেন, তাহলে একটা শুরা হয় থানাতেও, যারা পরামর্শ করবেন এবং সেই থানার জন্য দরকারি সিদ্ধান্তগুলো নেবেন, অথবা কেন্দ্রের একটা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করবেন সেই সিদ্ধান্তগুলো নেবেন। এটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে রোকনদের ভোট হয়। ভোটের মাধ্যমে থানাসুরা নির্বাচিত হয়। বছরের মাঝখানে ধরেন একজন অসুস্থ হলেন বা কাজ করতে পারছেন না অথবা বাসা বদলেছেন, সেখানে আরেকজন যদি আসেন, সেটাও ভোটের মাধ্যমে আসে। হুম। তাহলে এটা মহানগরীতেও আছে, মানে ঢাকা মহানগরীর দুইটা ভাগ, দক্ষিণ এবং উত্তর। দক্ষিণে একটা এরকম বডি আছে যেখানে মহিলা পুরুষ দুইজনই আছেন, উত্তরেও এরকম একটা বডি আছে, সর্বোপরি কেন্দ্রেও একটা এরকম একটা বডি আছে। সেই কেন্দ্রটার জন্য আমরা সারা দেশ থেকে ভোট কালেক্ট করছি। ভোট কালেক্ট করে সেখানে কারা কারা আসবেন, এবং ওখানে আবার শুধু নির্বাচিত না, কিছু মনোনীত জায়গাও থাকে। যেমন ধরেন নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগ থেকে কেউ আসে নাই, ফর ইনস্ট্যান্স, তাহলে কি করা হয়? নির্বাচিত সদস্যের 1/3 পর্যন্ত মনোনয়ন দেওয়া যায়, যে ওখান থেকে কেন্দ্র তখন মহানগরীর সাথে যোগাযোগ করলো যে আপনাদের এখান থেকে তো ভোটে আসে নাই, তাহলে আপনারা এখান থেকে এতজনকে নারী এবং পুরুষ পাঠান।